আমাদের গুণগত রসায়নের যে গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো ছাড়া একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ইলেকট্রনের স্থিতিশক্তি, গতিশক্তি, ম্যাক্সিমাম এনার্জি, মিনিমাম এনার্জি, নোড অ্যানালাইসিস, কয়টা নোড পাওয়া যাবে, অরবিটালের ইন ডিটেলস কন্টেন্টগুলো নিয়ে যত প্রকার প্রবলেম রয়েছে সবগুলো সলিউশনের জন্য গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো আরও একবার আমরা একটু সূত্র ফর্মুলাগুলো আমরা একবার স্মরণ করাই নিব। আমরা নিলস বোরের পরমাণু মডেলের 2 নম্বর কন্টেন্টে জেনেছিলাম এমভিআর। নিলস বোরের পরমাণু মডেলের একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান হবে n × h/2π, n × h/2π। আমরা পড়েছিলাম যে বিকিরিত শক্তির পরিমাণ হয় E = h নিউ বা hf কম্পাঙ্ক, f এর পরিবর্তে c/λ লেখা যায়। এই সি যদি ধ্রুবক হয় তাহলে এনার্জির সাথে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এনার্জি যখন ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য তখন মিনিমাম, আর তরঙ্গ দৈর্ঘ্য যখন ম্যাক্সিমাম এনার্জি হবে মিনিমাম। এটা আমরা জানি। যে কোনো কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের শক্তির মান হবে En = এটা আমরা পরমাণুর মডেল ও নিউক্লিয়ার ফিজিক্সে আমরা পড়ে আসছি। এনতম কক্ষপথে একটা পরমাণুর এনার্জির মান হবে, এটা হাইড্রোজেনের জন্য, অন্য পরমাণুর জন্য কী হবে বলে দিচ্ছি, -13.6 ইলেকট্রন ভোল্ট / n²। যদি হাইড্রোজেনের 3 নাম্বার অরবিটে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফলের মান কত ইলেকট্রনের, তাহলে সঠিক উত্তর হবে -13.6 × n²। 3 নম্বর কক্ষপথ বললে 3 অর্থাৎ 9 দিয়ে ভাগ করতে হবে। সামনেরটা তুমি যদি চাও এটাকে জুলে করবা তাহলে ধ্রুবক এটা ইউজ করতে পারো, তবে আমি তোমাকে বলবো ইলেকট্রন ভোল্ট থেকে জুলে অটো কনভার্ট করে নিতে। ইলেকট্রন ভোল্টকে জুলে বানানোর জন্য ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে দিতে হবে, অটো জুলে চলে আসবে, এটার কোনো দরকার নাই। আরও একবার, তাহলে এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি অর্থাৎ স্থিতিশক্তি আর গতিশক্তি টোটাল এনার্জির মান হবে -13.6 n² × ইলেকট্রন ভোল্ট। আমাদের কৌণিক ভরবেগের যে মান n এর জায়গাটাতে আলটিমেটলি সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে রিপ্লেসমেন্ট সম্ভব। কিভাবে? একটা ইলেকট্রন তার নিজ অক্ষে কৌণিক ভরবেগের মান কত হবে, আমি আবারও বলছি, একটা ইলেকট্রন তার নিজ অক্ষে কৌণিক ভরবেগের মান কত হবে, এই ধরনের যদি প্রশ্ন করা হয়, যা পড়ে আসছো ঠিক অ্যাপ্রক্সিমেটলি তাই। এমভিআর কৌণিক ভরবেগের মান পড়েছো nh/2π, খালি n এর জায়গাটাতে দেখো h/2π আছে, n এর জায়গাটাতে হবে √L দেন L+1। আরও একবার √L × L+1, √L × L+1। তোমরা এটা জানো যে এলটা বিভিন্ন, এটা প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে যদি এটা রিলেশনশিপ এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে যদি কথা বলি, L = 0 হলে হয় হচ্ছে s অরবিটাল, L = 1 হলে p অরবিটাল, L = গ্র্যাজুয়ালি দেন 2 হলে s p d f। সো L এর মান 0-র জন্য s, তার মানে তোমাকে খেয়াল করতে হবে ইলেকট্রনটা কোন অরবিটালে এক্সিস্ট করে, সেই অরবিটাল অনুযায়ী তুমি L এর মান কিন্তু রিপ্লেসমেন্ট প্রয়োজন হইতে পারে। তাহলে একটা ইলেকট্রন তার নিজস্ব অরবিটালে তার মোমেন্টাম, কৌণিক অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু কত হবে, কৌণিক ভরবেগের মান কত হবে, তাই h/2π দেন √L × L+1। পরের কেস, যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ, যে কোনো এক পরমাণুর যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ, কোশ্চেন কিন্তু আমি মোটেও হাইড্রোজেন বলি নাই, বলছি যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে এই ধ্রুবকটা একটু কষ্ট করে মনে রাখো, কারণ হচ্ছে পাই, ইপসাইলন নট, আনুষঙ্গিক সব কিছুর ভ্যালু বসায় এই সংখ্যাটা আসছে। সো এটা শর্ট মানে দ্রুত ম্যাথ করার জন্য এটার কোনো বিকল্প হবে না। বোর্ড এক্সামে এটা অবশ্যই রিটেনের জন্য ইউজ করতে পারবা, কারণ বুয়েটেও রিটেনের জন্য এই প্রসেসটা ইউজ করা হয়। তাহলে 5.292 × 10⁻11 5.292 × 10⁻11 n²/z, n²/z। n হচ্ছে অরবিট নাম্বার, z হচ্ছে পারমাণবিক সংখ্যা। যদি বলি লিথিয়ামের 3 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ কত, তাহলে লিথিয়াম কত নাম্বার মৌল, পারমাণবিক সংখ্যাটা বসায় দিবা। n কত নাম্বার অরবিট, অর্থাৎ সে কত নাম্বার কক্ষপথ চাচ্ছ, 3 নাম্বার কক্ষপথ চাইলে 2 নাম্বার কক্ষপথ চাইলে n এর মানটা বসায় দিবা। আরও একবার, তাহলে যে কোনো পরমাণুর যে কোনো তম কক্ষপথের ব্যাসার্ধ হবে 5.292 × 10⁻11 n²/z, n²/z। পরের কেস, এখন তোমাকে বলা হলো যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথে ইলেকট্রনের বেগ বের করা, র্যাপিড লাগবে। কারণ তোমাকে যদি বলা হয় সোডিয়ামের 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রনের বেগ কত, এখন সোডিয়ামের 3 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ বের করা লাগবে, তারপরে তোমার 3 নাম্বার কক্ষপথে বেগ জানা লাগবে, তাহলে আলাদা আলাদাভাবে আমাকে এই ক্যালকুলেশনগুলো করতে হবে। সবগুলো তো হাইড্রোজেন দিয়ে আমাকে এক্সামে আসবে, এর কোনো মিনিং নাই। তাই যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথে ইলেকট্রনের বেগ বের করার ফর্মুলা হবে 2.18 × 10⁶, 2.18 × 10⁶ z/n। z হচ্ছে পারমাণবিক সংখ্যা, n হচ্ছে অরবিট নাম্বার। আরও একবার 2.18 × 10⁶ z/n, 2.18 × 10⁶ z/n।
পূর্ববর্তী পড়ার যদি আরেকটু রিভিশনে যায় তাহলে আইসোটপে প্রোটন সংখ্যা সেম হয়, আইসোটোন লাস্টে নতুন আছে নিউটন সংখ্যা সমান হয়, আইসো বারে ভর সংখ্যা সমান হয়, আইসো ইলেকট্রনিকে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন সংখ্যাগুলো সমান হয়। আইসো স্টারের যে সমস্যা সেটা থেকে পরমাণুর সংখ্যা একটা অণুতে পরমাণুর সংখ্যা মেলা লাগবে, সেই পরমাণুগুলোতে আবার ইলেকট্রনের সংখ্যা মিলে গেলে দুইটা অণু হয় পরস্পরের আইসো স্টার। আইসো স্টার কিন্তু পরস্পর দুইটা অণুর ক্ষেত্রে কনসিডার করা হয়। আচ্ছা, তোমাকে বলা হলো যে কোনো পরমাণু তার কক্ষপথে থাকা ইলেকট্রনকে কত বলে আকর্ষণ করে। যে কোনো পরমাণু তার নিউক্লিয়ার মানে কক্ষপথে থাকা যে কোনো কক্ষপথে থাকা একটি ইলেকট্রনকে কি বলে আকর্ষণ করে। তাহলে আকর্ষণ বলটা কিন্তু কেন্দ্রমুখী বলের ইকুইভ্যালেন্ট হবে। কুলম্বের সূত্র মতে কেন্দ্রমুখী বলের মান কত হয়, mv² ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু, আমরা কুলম্বের সূত্রে কি পড়ছি, কুলম্বের সূত্র পড়ছি হচ্ছে তোমার কে দেন Q1 Q2 ডিভাইডেড বাই কি আর স্কোয়ার। Q1 নিউক্লিয়াসে প্রোটন আছে, ধরো যে তোমার নিউক্লিয়াসে প্রোটন আছে জেড সংখ্যক, তাহলে প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জের সমান, তাহলে ZE সংখ্যক প্রোটনের চার্জ আর কক্ষপথে একটা ইলেকট্রন E ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই দুইটা এখানটাতে যে ধ্রুবকের বিষয়টা এটা কুলম্বের সূত্র অনুসারে কত হয় 9 × 10⁹, কিন্তু তাও সেটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য কনসিডার করা হয়। তাহলে নর্মালি সূত্র কত হবে mv²/r, কেন্দ্রমুখী বল। কেমিস্ট্রিতে কিন্তু এই ধ্রুবকটা নিয়ে অত বেশি অ্যানালাইসিস করা হয় না, ডিরেক্ট এই সূত্র দিয়ে ম্যাথ করে। তাহলে mv²/r দেন ZE × E ডিভাইডেড বাই আর স্কোয়ার। অ্যাকচুয়ালি কিন্তু কুলম্বের সূত্র পারফেক্টলি লিখতে গেলে কিন্তু এখানে ধ্রুবকটা হয়, কিন্তু মাধ্যম উল্লেখ থাকে না জন্য কিন্তু এর মান 1 ধরে ম্যাথটা করে দেওয়া হয় অনেক ক্ষেত্রে। ডি ব্রগলির সমীকরণ ল্যামডা ইজ ইকুয়াল টু হয় h ডিভাইডেড বাই mv। আর একটা ইলেকট্রন 3 নাম্বার কক্ষপথে থাকলে 3টা পূর্ণ তরঙ্গ কমপ্লিট করে, 4 নাম্বার কক্ষপথে 4 থাকলে 4টা পূর্ণ তরঙ্গ সে কমপ্লিট করে। পরের কেস তোমার হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেইনটি প্রিন্সিপাল, অনিশ্চয়তা নীতি, সেটা হচ্ছে ডেল্টা এক্স অবস্থানের অনিশ্চয়তা ইন্টু ভরবেগের অনিশ্চয়তা গ্রেটার দেন ইকুয়াল h ডিভাইডেড বাই 4π, গ্রেটার দেন ইকুয়াল h ডিভাইডেড বাই 4π। এইটা তোমাকে এমসিকিউ এর জন্য একটু কষ্ট করে আয়ত্ত করতে হবে। রিডবার্গ ধ্রুবকের মানটি সমতুল্য কার? রিডবার্গ ধ্রুবকের মানটি সমতুল্য হচ্ছে, একটু কষ্ট করতে হবে এখানে তোমাকে, 2π² m⁴ ডিভাইডেড বাই CH³। এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কয়েকবার ট্রাই করলে হয়ে যাবে। রিডবার্গ ধ্রুবকের মান আমরা যেটা মুখস্থ রাখি সেটা পাওয়ার যে প্রসেস 1.09 × 10⁷ পার মিটার, 1.09 × 10⁷ পার মিটার অথবা 109678 পার সেন্টিমিটার। এই মানটা কিন্তু পাই হচ্ছে, পাওয়ার যে প্রসেসটা একটু কষ্ট করে মুখস্থ করো, 2π² m⁴, 2π² m⁴ ডিভাইডেড বাই CH³ এটা হচ্ছে আলোর বেগ, H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের মান, পাই হচ্ছে ধ্রুব সংখ্যা, M হচ্ছে ইলেকট্রনের ম্যাস, E হচ্ছে ইলেকট্রনের চার্জ। আমরা যেটা 1 ডিভাইডেড বাই ল্যামডা একটা বিকিরিত যে তরঙ্গ দৈর্ঘ্যের যে ফর্মুলা জানি, 1 ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কিন্তু হবে তোমার তরঙ্গ সংখ্যা, 1 ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু তোমার তরঙ্গ সংখ্যা। এখন দেখো এটা হবে কত, RH ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই n² মাইনাস 1 ডিভাইডেড বাই n1 এর স্কোয়ার। কিন্তু যে কোনো পরমাণুর জন্য কিন্তু পাশে একটা z² গুণ থাকবে, যে কোনো পরমাণুর জন্য পাশে একটা z² গুণ, তাহলে 1 ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু RH দেন 1 ডিভাইডেড বাই n² মাইনাস 1 ডিভাইডেড বাই n1 এর স্কোয়ার ইন্টু z²। আচ্ছা, একটা ইলেকট্রন যদি 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে ফিরে আসে অথবা 3 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে ফিরে আসে, কত ধরনের কালারের বর্ণালী সে ইমিট করবে? তাহলে বর্ণালীর সংখ্যা হবে n2 মাইনাস n1, আবার কপি পেস্ট, n2 মাইনাস n1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে বর্ণালীর সংখ্যা অ্যানালাইসিস করার ফর্মুলা। এখন দেখো নোড কি, নোডের সংখ্যা আইডেন্টিফাই করা, এটা কিন্তু তোমার প্রায় অলমোস্ট রাইটারের এক্সারসাইজে এমসিকিউ এর একটা কমন এমসিকিউ, যে 4s অরবিটালে কয়টি নোড সম্ভব। নোড জিনিসটা কি, পরমাণুতে যেখানে ইলেকট্রন যাওয়ার সম্ভাবনা, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বা ইলেকট্রন মেঘের ঘনত্ব প্রায় 0%, সেটাকে বলা হয় নোড। দুটি অরবিটের মাঝখানে, ধরো এটা একটা অরবিট, পাশে আর একটা অরবিট আছে, দুইটা অরবিটের মাঝখানে এমন কিছু অঞ্চল আছে যেখানে ইলেকট্রন যাওয়ার চান্সেস খুবই কম, আর সেই অঞ্চলগুলোকে বলা হয় হচ্ছে নোড। এটা অলরেডি রাজশাহী বোর্ডে একবার সংজ্ঞাতে আসছিল নোড কাকে বলে 2021-এ। তো যাই হোক, পরমাণুতে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0% তাকে নোড বলে। আর যেখানে পরমাণুর দুটি অরবিটের মাঝখানে এমন কিছু অঞ্চল আছে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা প্রায় 90 থেকে 95%, তাকে অরবিটাল বলে। এবার আসো, তোমার হাইড্রোজেনের জন্য যদি ফার্স্ট অরবিটটা কনসিডার করি 1s, দ্বিতীয় অরবিট ধরো 2s অরবিটাল, এটা কত 3s অরবিটাল,
এরকম যদি কনসিডার করতে থাকে 4s 5s, যে কোনো s অরবিটালে কয়টা নোড সম্ভব, নোড বের করার ফর্মুলা হবে n-1, তাহলে 1s অরবিটালে কয়টা ফাঁকা জায়গা আছে যেখানে ইলেকট্রন যাওয়ার চান্সেস 0%, তাহলে n এর মান তো 1 নাম্বার অরবিটে, তাহলে 1s, তাহলে 1 বসাই দিলে কত হয়, 1 - 1 কত, 0, তাহলে হাইড্রোজেনের 1s অরবিটালে কোনো নোডই নাই। তোমাকে যদি বলা হয় 2s অরবিটালে নোড সংখ্যা কয়টি, তাহলে n-1, তাহলে n এর মান কত বসাবো, তোমার হচ্ছে 2s, তাহলে n এর মান যদি এখানে তোমার 2 - 1 করি তাহলে কত হবে, একটা, তাহলে 2s অরবিটালে একটা জায়গা আছে যেখানে ইলেকট্রন যাওয়ার চান্সেস 0%। তারপরে হচ্ছে অনুরূপভাবে 3s 4s যে কোনো s অরবিটালের জন্য বের করতে পারবা। বিভিন্ন রাইটার এইটা টপিক্সটা নিয়ে যেটা লিখছে, যে কোনো অরবিটালে নোড সংখ্যা বের করার জন্য ফর্মুলা n-1, বাট এটা কিন্তু সব জায়গায় মিলে না, যে কোনো অরবিটালের জন্য না, এটা এস অরবিটালের জন্য। অলমোস্ট রাইটার যারা বই দাগায় পড়ো, অলমোস্ট রাইটার কিন্তু এটা লিখে ফেলছে n-1 যে কোনো অরবিটালে নোড বের করার প্রসিডিউর, বাট এটা সঠিক না, শুধু এস অরবিটালের জন্য। এরপরে তেজস্ক্রিয় রূপান্তর, এটা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় 12 বছরে কমপক্ষে 4 বার আসা একটা কোশ্চেন। যে তেজস্ক্রিয় রূপান্তর, এটা আমরা অলমোস্ট সবাই জানি। আলফা কণা মানে হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম আয়ন, পারমাণবিক সংখ্যা 2, পারমাণবিক ভর 4। আর তাহলে কেউ যদি আলফা কণা ইমিট করে, পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, পারমাণবিক ভর 4 কমে যাবে। আর বিটা কণা ইমিট করলে আপেক্ষিকভাবে প্রোটন 1 বেড়ে যায়। বিটা কণা মানে হচ্ছে ইলেকট্রন, বিটা কণার ধর্ম লিখো, ইলেকট্রনের যা ধর্ম জীবনে পড়ে আসছে সব লেখা লাগবে। প্রোটন তার মানে আপেক্ষিকভাবে প্রোটন 1 বেড়ে গেলে বিটা ইমিশন হয়। ওকে, আসো একটা এক্সাম্পল নেই। 92 নম্বর মৌল, পারমাণবিক ভর 238, আর একটা আছে 235। তো এটা যদি আলফা কণা ইমিট করে তাহলে পারমাণবিক সংখ্যা কত কমবে, 2, পারমাণবিক ভর কত কমবে, 4। 2 92 থেকে বাদ দিলে কত হবে, 90, এটা থোরিয়াম হবে, ওটা নিয়ে আমার অ্যানালাইসিসের বিষয় না। 238 থেকে 4 বাদ দিলে কত হবে, 234। এখন দেখো এই মৌলটা যদি আবার বিটা কণা ইমিট করে, বিটা কণা ইমিট করলে পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে, তো 90 সাথে 1 যোগ করলে কত হবে, 91, আর পারমাণবিক ভর যা ছিল তাই থাকবে। গামা কণা ইমিট করলে, গামা হচ্ছে প্রোটনের সাথে প্রোটনের সংঘর্ষের প্রেক্ষিতে একটা সূক্ষ্ম তরঙ্গ দৈর্ঘ্যের জন্ম হয় যেটা লোহার পাত ভেদ করতে পারে, এটা হচ্ছে গামা। গামা ইমিট করলে কখনোই তার পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ভরে চেঞ্জ আসে না। তাহলে গামা জিনিসটা কেমন হবে, তাহলে যা মৌল ছিল তাই থাকবে, গামা ইমিট করলে কোনো ধরনের কোনো চেঞ্জ আসে না। এরপরের যে কোশ্চেনটা সেটা তোমার জন্য, একটু সময় নাও, নিয়ে ভাবো, এটা ভিডিওটা পজ দাও, পজ দিয়ে নিজে ট্রাই করো। যারা ট্রাই করেছো, এটা আলফা কণা ইমিট করলে পারমাণবিক সংখ্যা 2 কমবে, পারমাণবিক ভর 4 কমবে। তারপরে বিটা ইমিট করলে পারমাণবিক সংখ্যা 1 বাড়বে, আবার আলফা ইমিট করলে পারমাণবিক সংখ্যা 2 কমবে, পারমাণবিক ভর 4 কমবে। বিটা ইমিট করলে পারমাণবিক সংখ্যা 1 বাড়বে। সো ফাইনাল অ্যান্সার হবে থোরিয়াম, পারমাণবিক ভর আসবে 227, 227। সো যেটা পারছো ভালো। এবার আসো, আমরা যে ফর্মুলাগুলো মুখস্থ করেছি এটার অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি কেমন হবে। কোশ্চেন এরকম, লিথিয়াম পরমাণু 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ কত? তুমি যে কোনো পরমাণু যে কোনো তম কক্ষপথের ব্যাসার্ধ বের করার ফর্মুলা পড়ছো, R = 5.292 × 10⁻11, এটা ধ্রুবক। দেন n²/z, n এর মান কত বসাবা, কয় নাম্বার কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ। পারমাণবিক সংখ্যা z কত বসানো উচিত, লিথিয়াম কয় নাম্বার মৌল, হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তাহলে 3 নাম্বার। হিলিয়াম হচ্ছে 2 নাম্বার মৌল, লিথিয়াম হচ্ছে 3 নাম্বার মৌল, তাহলে z এর মান বসাবা 3 আর n এর মান বসাবা 2, 2 এর স্কয়ার 4। সো ক্যালকুলেশন করলে অ্যান্সারটা আসবে কিসে, মিটারে। সো লিথিয়াম পরমাণু 2 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারবা। পরের কেসটা একটু খেয়াল করো, আমরা শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর জন্য n তম কক্ষপথের এনার্জির মানটা বারবার মুখস্থ করে আসি, যে হাইড্রোজেনের 1 নম্বর কক্ষপথে এনার্জির মান কত, -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে 2 নম্বর কক্ষপথে এনার্জির মান কত হবে। পরের প্রশ্নটা হচ্ছে, দেখো একটু খেয়াল করো যে আমরা এই প্রশ্নটা সলিউশনের আগে আমরা বললাম যে হাইড্রোজেনের ফার্স্ট কক্ষপথে এনার্জির মান 13. সো হাইড্রোজেনের ফার্স্ট কক্ষপথে এনার্জির মান -13.6 ইলেকট্রন ভোল্ট। তোমাকে যদি বলি 5 নম্বর কক্ষপথে এনার্জির মান কত, তাহলে -13.6 ডিভাইডেড বাই 5 এর স্কোয়ার, অর্থাৎ n স্কোয়ার। কিন্তু এটা তো হাইড্রোজেনের জন্য, তাই পাশে কিন্তু z স্কোয়ার ছিল। এখন যদি তোমাকে বলি হিলিয়ামের 3 নাম্বার কক্ষপথে এনার্জির মান কত হবে, তাহলে কিন্তু পাশে যে সূত্র পড়ছো সেটাই, কিন্তু পাশে z স্কোয়ারটা গুণ আকারে থাকবে। একটু ভালো করে দেখো, তোমাকে বলা হলো হাইড্রোজেন পরমাণুর 2 নাম্বার কক্ষপথের একটা ইলেকট্রনের স্থিতিশক্তি আর গতিশক্তির মান যদি হিলিয়াম পরমাণুর কোন কক্ষপথের শক্তির সমান হবে। আরও একবার, হাইড্রোজেন পরমাণুর 2 নম্বর কক্ষপথের শক্তির মান
হিলিয়াম পরমাণুর কোন কক্ষের শক্তির সমান হবে? তাহলে হাইড্রোজেনের 2 নম্বর কক্ষপথে কি পরিমাণ এনার্জি থাকবে? তাহলে কত? -13.6 ডিভাইডেড বাই n স্কোয়ারের জায়গায় কত হবে? 2 স্কোয়ার। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। তাহলে 1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু হিলিয়ামের কোন কক্ষপথের শক্তির সমান হবে? হিলিয়ামের n-তম কক্ষপথে এনার্জির মান কত হবে? -13.6 ডিভাইডেড বাই n স্কোয়ার। হিলিয়াম মৌল নাম্বার কত? 2। তাহলে z স্কোয়ার করলে কত হবে? 2 স্কোয়ার। কিন্তু n তো আমি জানি না। হিলিয়ামের কোন কক্ষপথের এনার্জি সমান হবে? n যদি বের করো প্রায় 3.999 এই জাতীয় একটা ডিজিট দিবে। কক্ষপথ যেহেতু ভগ্নাংশ সম্ভব না, তাই এটাকে অ্যাপ্রক্সিমেটলি 4 ধরতে হবে। সো হিলিয়ামের 4 নম্বর কক্ষপথের এনার্জির সমান হবে। পরের কেস, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের বেগ। হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের বেগ যদি আলোর বেগের 275 ভাগের 1 ভাগ হয়, তাহলে সেটা কত নম্বর কক্ষপথ হবে? আরও একবার, হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের বেগ যদি আলোর বেগের 1/275 অংশ হয়, তাহলে সেই ইলেকট্রনটা কত নম্বর কক্ষপথে আবর্তন করছে? আমরা জানি যে পরমাণুর n-তম কক্ষপথে বেগের যে ফর্মুলা পড়েছি, n-তম কক্ষপথের বেগ হবে 2.18 ইন্টু 10⁶, 2.18 ইন্টু 10⁶ গুণন 1/n। হাইড্রোজেন যেহেতু উল্লেখ আছে কোনো প্রবলেম নেই। বেগের মানটা কত হবে? আলোর বেগ c ডিভাইডেড বাই 275, এই সেকশনটা হবে, কারণ আলোর বেগের 1/275 অংশ। আর এই অংশটা তুমি জানো, কিন্তু এনটা জানো না। আড়াআড়ি গুণ করলে এন এর মান আসবে 1.998 সামথিং এলস। অ্যাপ্রক্সিমেটলি এটা হবে 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনের এই বেগটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করবে। তোমরা যদি কেউ চাও এটা mvr ইজ ইকুয়াল টু n ইন্টু h ডিভাইডেড বাই 2 পাই সেকশন দিয়ে ট্রাই করতে পারো। এই কোশ্চেনটাকে এখন দেখো, ডি ব্রগলির তরঙ্গ সমীকরণের অ্যাপ্লিকেশনটা কেমন আসতে পারে? 0.1 মিলিগ্রাম ভরে চলমান একটা বস্তু, যার অবশ্যই তরঙ্গ ধর্ম আছে, তার তরঙ্গ দৈর্ঘ্য যদি 3.13 ইন্টু 10⁻29 হয় এসআই এককে ম্যাথ, তাহলে এর গতিশক্তি কত হওয়া উচিত? ল্যামডা ইজ ইকুয়াল টু জানি h ডিভাইডেড বাই mv। তাহলে এখান থেকে ভিটা বের করতে পারবা, কারণ h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের মান তোমার মুখস্থ। m তোমাকে ভর অবশ্যই দেয়া ছিল, তরঙ্গ দৈর্ঘ্য প্রশ্নে দেয়া ছিল, তুমি শুধু ভিটা বের করবা, প্রায় 200 মিটার পার সেকেন্ড। তুমি যদি যেহেতু বেগ জেনেই গেছো, গতিশক্তি কত হবে? ek ইজ ইকুয়াল টু হাফ m ভি স্কোয়ার। সো অ্যান্সার আসবে 2.2 ইন্টু 10⁻³ জুল এনার্জি হবে এটার গতিশক্তির মান। এই প্রশ্নটা উল্টা করে আসতে পারতো। উল্টা করে এক্সামে আসলে কেমন আসতে পারতো? একটা নিউট্রন কণা নিউক্লিয়াস থেকে, এনিউ বলতে নিউক্লিয়াস থেকে মুক্ত হয়ে 10⁵ ইলেকট্রন ভোল্ট গতিশক্তি অর্জন করেছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? আরেকবার, একটা নিউট্রন কণা নিউক্লিয়াস থেকে মুক্ত হয়ে 10⁵ ইলেকট্রন ভোল্ট গতিশক্তি অর্জন করেছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? তোমাকে এই ম্যাথটা উল্টা করে করতে হবে। আমি এটা তোমার জন্য কাজ হিসেবে রাখছি, আমি একটু এখানে দেখাই দিই। তারপরে সামারি, ইকে গতিশক্তি তুমি কত জানো? ইকে ইজ ইকুয়াল টু হাফ m ভি স্কোয়ার। এখান থেকে তোমাকে বেগটা বের করতে হবে, কারণ তুমি গতিশক্তির মানটা জানো। ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করার জন্য ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে অ্যান্সারটা জুলে বসায় দিবা। তোমার কণাটার নিউট্রন পার্টিকেলের ভর তোমার মুখস্থ, নিউট্রন পার্টিকেলের ভর তোমার মুখস্থ 1.675 ইন্টু 10⁻24 গ্রাম অথবা 27 কেজি। এসআই এককে ম্যাথ করছো, তাহলে ভি এর মান আসবে মিটার পার সেকেন্ডে। বেগের মানটা যেটা তুমি জানো, বেগের মান যদি এখানে বসায় দাও, দেখো তো এম নিউটনের ভর জানো, এই প্লাঙ্কের ধ্রুবকের মান জানো, তরঙ্গ দৈর্ঘ্য জানো না। তরঙ্গ দৈর্ঘ্য বের করলে তোমার অ্যান্সার হবে 9.07 ইন্টু 10⁻14 মিটার হবে এর তরঙ্গ দৈর্ঘ্যের মান। পরের কেস, গতিশীল প্রোটন আর ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য যদি সমান হয়, এদের মধ্যে কার বেগ বেশি হবে? এই পুরো ম্যাথটা যদি কেটেও দেই, এটা অনায়াসে উত্তর বলা যাবে। এটা একটা কমন সেন্স, যার ভর কম তার বেগ বেশি হবে। হালকা মানুষ দৌড়াইতে পারবে বেশি, মোটা মানুষ দৌড়াইতে পারবে কম। সো ইলেকট্রন আর প্রোটনের মধ্যে নিঃসন্দেহে ইলেকট্রন নিঃসন্দেহে হালকা, এটার ভরের সাথে 9.11 ইন্টু 10⁻31 কেজি। সো ইলেকট্রনের কি হবে? ইলেকট্রনের বেগ বেশি হবে, প্রোটনের বেগ আলটিমেটলি কি হবে? কম হবে। এটাই স্বাভাবিক, তুমি যে যুক্তিতে দাঁড় করাও সেটাই। সো দুইজনের যদি তরঙ্গ দৈর্ঘ্য সমান হয়, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য প্রোটনের তরঙ্গ দৈর্ঘ্য সমান, তরঙ্গ দৈর্ঘ্য বের করা ডি ব্রগলি ফর্মুলা পড়ছো h ডিভাইডেড বাই mv, h ডিভাইডেড বাই mv। তাহলে একটু খেয়াল করো, এটা হবে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের বেগ। h তো ধ্রুবক সবার জন্য সেম, এটা প্রোটনের ভর, প্রোটনের বেগ। এই টার্মটা কাটা যাবে। তুমি দেখো এখানে, দেখো ইলেকট্রনের বেগ আর প্রোটনের বেগের তোমাকে রেশিও বের করতে হবে। এটা হচ্ছে প্রোটনের এইচ কাটা গেল, তাহলে প্রোটনের বেগ বাই ইলেকট্রনের বেগ ইজ ইকুয়াল টু আড়াআড়ি গুণ করো ইলেকট্রনের ভর ডিভাইডেড বাই প্রোটনের ভর। এটা আমাদের সবারই জানা যে আপেক্ষিক যে ভরগুলো আমরা পড়ে আসছি, একটা ইলেকট্রনের ভরের আপেক্ষিক ভর যদি আমি 1 ধরি, সেটা হবে তোমার প্রোটনের রিসপেক্টে 1800 প্রায় 37 ভাগের 1 ভাগ।
এটা নিয়ে একটু হয় মান 1800 কোথাও কোথাও 36 ভাগ লেখা আছে, 1837 ভাগের 1 ভাগ। তো এইটা একটু আড়াআড়ি যদি তুমি গুণ করো, এই দুইটা টার্ম যদি আড়াআড়ি গুণ করো, স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তোমার যার ভরটা আলটিমেটলি হচ্ছে লাইট, তার ভ্যালোসিটি হবে কম্প্যারেটিভলি বেশি। সো এখানে দেখা যাবে যে প্রোটনের ভর, এই আমি যদি ভরের রেশিও, এটার ভর হচ্ছে তোমার ইলেকট্রনের ভর হবে কম, এটা হবে বেশি। তুমি মনে মনে এই সেকশনটা ভুলে যাও। তুমি ইলেকট্রনের ভরকে মনে মনে জাস্ট অ্যাজাম্পশন, আমি যদি ইলেকট্রনের ভরকে 1 ধরি, প্রোটনের ভরকে যদি 2 ধরি, আড়াআড়ি গুণ করলে দেখো এটার সাথে 1 গুণ হয় আর এটার সাথে 2 গুণ হয়। সেকশন ওয়াইজ কম্পেয়ার করে দেখো যে প্রোটনের ভরটা কম্প্যারেটিভলি বেশি আসবে। ইলেকট্রন এখানে তোমার হচ্ছে ভ্যালোসিটিটা গুণিতকে বলে দিচ্ছে, তোমার হচ্ছে ইলেকট্রনের ভ্যালোসিটি কম্প্যারেটিভলি বেশি আসবে, আর সেখানে তো 2 এর জায়গায় এত বড় ডিজিট বসবে। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর 3 নাম্বার শক্তি স্তরে এক হাইড্রোজেন পরমাণু 3 নাম্বার শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে কতবার আবর্তন করবে 1 সেকেন্ডে? আরও একবার, হাইড্রোজেন পরমাণু 3 নাম্বার শক্তি স্তরে যে একটি ইলেকট্রন যদি থাকে, তাহলে সেটা নিউক্লিয়াসের চারিদিকে কতবার আবর্তন করবে 1 সেকেন্ডে? আচ্ছা, এটা স্কুল পর্যায়ের কিছু জ্ঞান আমরা জানি যে একটা বৃত্তাকার যদি কক্ষপথ একটা আবর্তন করে, তাহলে হচ্ছে 2πr পরিধি অতিক্রম করে। কতটুকুন 1 পাক দিলে পরে সে 2πr পরিধির সমান পথ সে ট্রাভেল করে। তাহলে হাইড্রোজেন পরমাণু 3 নম্বর শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে কতবার আবর্তন করবে? তোমার হচ্ছে 3 নম্বর কক্ষপথে ইলেকট্রনের বেগ বের করার ফর্মুলা হচ্ছে 2.18 × 10⁶ z ডিভাইডেড বাই n। তোমার হচ্ছে যেহেতু উল্লেখ আছে হাইড্রোজেন পরমাণু, সো এটা আলটিমেটলি হচ্ছে 1, আর 3 নাম্বার কক্ষপথে n এর মান বসাবা তুমি 3। এখানে তোমার 3 নাম্বার কক্ষপথে বেগের মান আসবে 7.267 × 10⁵ মিটার/সেকেন্ড। এখন 3 নাম্বার কক্ষপথের তোমার ব্যাসার্ধ কত হতে পারে? তাহলে হচ্ছে 5.292 × 10⁻11 n²/z। তুমি 3 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ পেয়ে গেছো। এখন দেখো 3 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ জানো, 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রনের তুমি বেগ জানো। 3 নাম্বার কক্ষপথের পরিধি কত হবে? পরিধি হবে হচ্ছে 2πr3, 2π ধ্রুব সংখ্যা, আর 3 মান তুমি জানো, গুণ করে দিলে তোমার 3 নাম্বার কক্ষপথের পরিধি আসবে। এখন তুমি এই 3 নাম্বার কক্ষপথে বেগটাকে একটু খেয়াল করো, পার সেকেন্ডটা একটু সময়ের জন্য কেটে দাও। পার সেকেন্ডটাকে যদি কেটে দাও, তার মানে এটা বোঝাচ্ছে 1 সেকেন্ডে একটা 3 নাম্বার কক্ষপথে থাকা ইলেকট্রন কত মিটার দূরত্ব ট্রাভেল করবে? 7.267 × 10⁵ মিটার, 10⁵ মিটার পথ ইলেকট্রন সরল রৈখিকভাবে ট্রাভেল করতে পারত 1 সেকেন্ডে। তাহলে বৃত্তাকার কক্ষপথের পরিধি আসছে কত মিটার? এত মিটার। তাহলে তোমার হচ্ছে এই এত মিটার ডিভাইডেড বাই তার হচ্ছে পরিধি দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে বোঝা যাবে যে আলটিমেটলি সে কত পাক আবর্তন করতে পারবে। এটা যেহেতু বলেই দিছে প্রতি সেকেন্ডে কয় পাক আবর্তন করবে, সো v3 এর মান ডিভাইডেড বাই c3 এর রেশিওটা হবে সে কত পাক আলটিমেটলি আবর্তন করবে। এটা সহজ কোশ্চেন এরকম যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হওয়া উচিত? এটা আমরা সবাই জানি যে mvr = n × h ডিভাইডেড বাই 2π। n এর মান কত বসাবো? 2, যেহেতু 2 নম্বর কক্ষপথ বলা আছে, 2 কাটা গেলে সো h/π এর মানটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। কোশ্চেন যদি এরকম হয় যে 4f অরবিটালে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হওয়া উচিত, তাহলে কৌণিক ভরবেগ h ডিভাইডেড বাই 2π, n এর জায়গায় কত হবে? √l × l+1। আমরা জানি যে যখন f অরবিটাল, s এর জন্য হয়, s অরবিটাল হইলে l = 0, p হইলে 1, d হইলে 2, আর f হইলে 3। l এর মান 3 বসাবা, 3 × 3+1 অর্থাৎ এর মধ্যে হবে √12। ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার হবে 3.6 × 10⁻34। যেহেতু এটা কি কৌণিক ভরবেগ, সো ভরবেগের ইউনিটটা বসায় দিও। পরের কেসটা এরকম যে বামার সিরিজের কোনো বিকিরণের ক্ষেত্রে সর্বাধিক 10টা রেখা দেখা গেল, বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কত ছিল? আরেকবার, বামার সিরিজের কোনো বিকিরণের ক্ষেত্রে 10টি রেখা দেখা গেল, বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কত হবে? এই জায়গায় তুমি দেখো বামার সিরিজ, আর তোমাকে একটু করে হিন্টসগুলো বের করে নিয়ে আসতে হবে। লাইম্যান বামার হচ্ছে 2 নাম্বার অরবিট। তাহলে বামার সিরিজে কোন বিকিরণের ক্ষেত্রে সর্বাধিক, সো বামার সিরিজের জন্য সর্বাধিক 10টি রেখা দেখা গেলে বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কত হবে? তাহলে বামার সিরিজ মানে তোমাকে আগে ম্যাথ শুরুর আগে ভাবা লাগবে, এটা হচ্ছে 2, n এর মান 2 হবে। পরের কেস হচ্ছে 10টি রেখা দেখা গেল,
একটা ইলেকট্রন একটা অরবিট থেকে আরেকটা অরবিটে জাম্প করার কারণে যতগুলো বর্ণালী ইমিট করে তার সূত্র আমরা পড়ছি n ইজ ইকুয়াল টু, তো আমরা কি পড়ছি n1 মাইনাস n2, দেন আবার n1 মাইনাস n2 প্লাস 1 ডিভাইডেড বাই 2, এই ফর্মুলাটা পড়ে আসছি। আরেকবার একটু খেয়াল করো, তাহলে বর্ণালীর সংখ্যা বা রেখার সংখ্যা 10 বা n এর মান বসাইছি ইজ ইকুয়াল টু, কেউ চাইলে এভাবে পড়তে পারো n2 মাইনাস n1, n2 মাইনাস n1 আবারও কি হবে n2 মাইনাস n1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। কিন্তু এখানে বামার সিরিজে একটা উল্লেখ আছে, কিন্তু ইলেকট্রন কত নম্বর কক্ষপথ থেকে এসেছে সেটার কোনো উল্লেখ নাই প্রশ্নে। অর্থাৎ আমি কক্ষপথের নাম্বারটা জানি না, কিন্তু বামার সিরিজে আসছে, তার মানে এন এর মান একটা এন এর মান পাইছি, সেটা হচ্ছে 2। সো এই জায়গায় আমি 2 বসাইছি, এখানে 2 বসাইছি প্লাস 1 ডিভাইডেড বাই 2, বাট কত নাম্বার কক্ষপথ থেকে আসছে সেটা আমি জানি না। এটা তোমাকে আড়াআড়ি গুণ করতে হবে, এটা আড়াআড়ি গুণ করলে একটা দ্বিঘাত সমীকরণের জন্ম হবে। এই দ্বিঘাত সমীকরণটা যদি তুমি ক্যালকুলেটারে সলভ করো, তার মানে এটা সমীকরণ হচ্ছে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18। এই ইকুয়েশনটা সলভ করলে x এর দুইটা মান পাওয়া যাবে, একটা 6 একটা মাইনাস 3। কক্ষপথের নাম্বার কখনো মাইনাস 3 হবে না, এটা তুমিও জানো। তাহলে ভ্যালিড অ্যান্সার কত হবে 6। ইলেকট্রনটা আসছে 6 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে এসেছে। 6 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রন যদি 2 নম্বর কক্ষপথে ট্রান্সফার করে, তাহলে বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য কত হওয়া উচিত 1 ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু rh, দেন 1 ডিভাইডেড বাই n2 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n1 এর স্কোয়ার। একটা হবে 2 আর একটা হবে 6। তরঙ্গদৈর্ঘ্য তুমি চাইলে এখানে রিডবার্গ ধ্রুবক যদি 1.09 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 10 টু দি পাওয়ার প্লাস 7 যদি ব্যবহার করো তাহলে আসবে মিটার এককে, আর 10 96 78 যদি ব্যবহার করো আসবে তোমার সেন্টিমিটার এককে। সো আপ টু ইউ, এটা তুমি মিটার এককে বের করতে পারো। সো তরঙ্গদৈর্ঘ্য এখান থেকে বের করে নিও। আর এ ধরনের কিছু সহজ কোশ্চেন এটা হাজারি স্যারের বইয়ের এক্সারসাইজের মধ্যেই দেওয়া থাকে যে লিথিয়াম 2+ আয়নের ইলেকট্রনটা এন শেল থেকে কে শেলে গেলে বিকিরিত বর্ণ খালি চোখে দেখা যাবে কিনা, এই ধরনের কোশ্চেন অনেক সফট কোশ্চেন। সো 1 ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু rh, 1 ডিভাইডেড বাই n1 এর স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 স্কোয়ার ইন্টু z স্কোয়ার। লিথিয়াম, সো লিথিয়াম হচ্ছে তোমার 3 নম্বর মৌল, এখানে 3 বসাই দেবা, 3 স্কোয়ার 9। এটা হচ্ছে বলাই আছে যে এন শেল থেকে কে শেল, তাহলে একটা হবে 1 আর একটা হচ্ছে কে শেল থেকে এন শেল, তাহলে একটা যদি তোমার 4 হয় তাহলে 1 স্কোয়ার আর এখানে 4 স্কোয়ার। ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের মানটা অবশ্যই মিটার এককে বের করে নিও। তোমরা জানো যে তোমরা এটা জানো যে 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত দৃশ্যমান আলোগুলো আছে, আর এটা তুমি 4100 অ্যাংস্ট্রম থেকে প্রায় 7000 অ্যাংস্ট্রম পর্যন্ত তোমরা যে লাইটগুলো ভিজিবল লাইট, এটা মিটার অ্যাংস্ট্রম ইউনিটেও তুমি চেক দিতে পারো। যেখানে ইউনিটেই চেক দাও না কেন, খালি চোখে এটা দেখা যাবে না বা দৃশ্যমান আলোর রেঞ্জের মধ্যে এটা পড়বে না। প্যাসচেন সিরিজের ক্ষেত্রে সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য কোন সীমার অন্তর্ভুক্ত, এটা হবে তোমার হচ্ছে আইআর রেঞ্জের অন্তর্ভুক্ত। একটু খেয়াল করো, প্যাসচেন সিরিজ লাইম্যান, বামার, প্যাসচেন 3। চাচ্ছ কি সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য, ভালো করে খেয়াল রেখো, সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য মানে হচ্ছে সর্বোচ্চ এনার্জি। তাহলে প্রশ্নটা এভাবে যদি ঘুরে করতো, সর্বোচ্চ এনার্জি বিকিরণের ক্ষেত্রে এটা কোন সীমার অন্তর্ভুক্ত হবে, তো একই কথা হবে। সো 1 ডিভাইডেড বাই ল্যামডা মিনি ইজ ইকুয়াল টু rh, দেন 1 ডিভাইডেড বাই n2 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n1 এর স্কোয়ার। সর্বোচ্চ, দেখো সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য মানে কি সর্বোচ্চ শক্তির বিকিরণ। সর্বোচ্চ শক্তি বিকিরণ করতে গেলে অসীম থেকে আসতে হবে, তাহলে অসীম আর একটা কত হবে 3। তাহলে এখানে ক্যালকুলেশন করলে তরঙ্গদৈর্ঘ্য আসবে হচ্ছে 820 ন্যানোমিটার। 820 ন্যানোমিটারের কাছাকাছি ভ্যালুগুলো হয় হচ্ছে আইআর রেঞ্জের। 820 ন্যানোমিটারগুলো হবে হচ্ছে তোমার আইআর রেঞ্জের। আর একটা এই কম্পারেটিভ একটা ম্যাথ দেখায় যে বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য সম্পন্ন বর্ণালীর বর্ণ কীরূপ হবে। যখন ল্যামডা হয় তোমার ম্যাক্সিমাম, এনার্জি হয় মিনিমাম। তোমাকে বলছে সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য যখন সর্বোচ্চ তখন এনার্জি হবে সর্বনিম্ন। সো 1 ডিভাইডেড বাই ল্যামডা ম্যাক্স ইজ ইকুয়াল টু rh, দেন 1 ডিভাইডেড বাই n1 এর স্কোয়ার, দেন 1 ডিভাইডেড বাই n2 এর স্কোয়ার। বামার সিরিজ লাইম্যান বামার, তাহলে একটা কত হবে 2। তাহলে এই জায়গাটায় তোমার হচ্ছে বামার সিরিজের সর্বোচ্চ, এখানটাতে দেখো এনার্জি হওয়া লাগবে কি মিনিমাম। এনার্জি যদি ম্যাক্সিমাম হইতো তাহলে জায়গায় কত বসাইতাম, অসীম বসাইতাম। আর মিনিমাম, তাহলে দেখো এনার্জি যখন মিনিমাম তাহলে সবচাইতে কম এনার্জি ইমিট করবে যখন সে তার আগের কক্ষপথ থেকে আসবে, অর্থাৎ তার পরবর্তী কক্ষপথ থেকে আসবে। সে 2 নাম্বার কক্ষপথে ফিরে আসবে, 2 এর পরে কে ছিল 3, অর্থাৎ 3 নাম্বার কক্ষপথ থেকে 2 এ নামলে সবচেয়ে কম পরিমাণ এনার্জি সে বিকিরিত করবে। তাই এটা হবে 3 আর এটা হবে 2। আর যদি কোশ্চেনে উল্লেখ থাকতো যে তোমার সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য, তাহলে কিন্তু এনার্জি হয়তো সর্বোচ্চ, তখন কিন্তু এখানে বসাতাম অসীম।